যারা এই ভারতের ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসনের আনুকূল্য নিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন, তাদের প্রতি আসলে আমারও করুণা হচ্ছে। সেনাবাহিনীর বিষয়টা হচ্ছে যে একটা দেশের সেনাবাহিনী, আমার চেয়ে মেজর সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন। মেজর তো জেনারেল, নট সেনাবাহিনী মেজর। যে পরিস্থিতিতে একটা রাষ্ট্রের মেজর ক্ষমতা মেজর দখল জেনারেল। করে, জি। জি, সেনাবাহিনী একটা যে পরিস্থিতিতে একটা হুম। রাষ্ট্রের ক্ষমতা হাতে নেয়ার মতো পরিস্থিতি যখন একটা দেশে তৈরি হয়, হুম। এই পরিস্থিতি, এই মানে প্রিরিকুইজিট বা পূর্ব শর্তগুলো যদি আমরা একাডেমিক্যালি আমরা যদি এটা চিন্তা করি, তাহলে সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার সম্ভাবনা ছিল 5 আগস্ট। হুম। 5 আগস্ট সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেনাবাহিনী সেই পথে হাঁটেনি। সেনাবাহিনী সেই পথে হাঁটেনি জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা সফলতা যাই থাকুক না কেন, বাংলাদেশের সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার কোনো সম্ভাবনা বা পরিস্থিতি আমার দিক থেকে আমি দেখি না। আমি এই মিলিটারি ইন্টারভেনশন ইন পলিটিক্স নিয়ে আমার যতটুকু পড়াশোনা আছে, তাতে আমি অন্তত দেখি না আর কি। এটা হচ্ছে আমার এক কথায় উত্তর। আর সেনাবাহিনী নিয়ে কিছু হতাশা আছে। যেমন আমরা যে রিফর্মের কথা বলছি বিপ্লব পরবর্তী সময়ে, সেনাবাহিনীর মধ্যে কিন্তু এরকম আমরা কোনো আহ, ব্যাপক ধরনের কোনো পরিবর্তন বা এখানে কোনো ধরনের সংস্কার। শুরু থেকেই আমি যদি বলি, আন্দোলনের পর শুরু থেকেই সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, যে যারা আসলে অপরাধী ছিল সেখানে তারা আশ্রয় গ্রহণ করেছে, এরপর থেকে তাদের কোনো আমরা হদিস পাচ্ছি না। সেই তাদেরকে কোথায় একজন দর্শক এসে প্রশ্ন করেছে তাদেরকে কোথায় রাখা হয়েছে, এ নিয়েও প্রশ্ন আছে সেনাবাহিনীর প্রতি। জি, এই প্রশ্নটা থাকাটাই স্বাভাবিক, কারণ কারণ এই সেনাবাহিনী নিয়ে আপনি জানেন যে আমাদের 5 আগস্টের পূর্ববর্তী সময়টাতে সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনী নিয়ে কি ধরনের নেগেটিভ একটা প্রচারণা বা পারসেপশন মানুষের মধ্যে তৈরি হয়েছিল। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে সেনা কর্মকর্তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতি কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেলাম যে সেনাবাহিনী এটা বুঝতে পেরেছিল যে জনগণের মাঝে সেনাবাহিনী সম্পর্কে কি ধরনের একটা নেতিবাচক একটা পারসেপশন তৈরি হয়েছিল। এবং সেই পারসেপশন থেকে সেনাবাহিনী বের হয়ে আসার একটা যে চেষ্টা করছিল সেটি স্পষ্ট। আর পাশাপাশি হতাশার দিকটা হচ্ছে আপনি যেটা বললেন যে 630 জন কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন, এটা আমরা সেনাপ্রধানের মুখ থেকে শুনেছি। কেন তাদেরকে সেফ এক্সিট দেয়া হলো, দেশের আইন কি বলে, সেনাবাহিনী এটা করতে পারে কিনা এত বড় বড় অপরাধীকে এভাবে দেশের একটা এরকম একটা সেফ জোনে আশ্রয় দিয়ে তাদেরকে নিরাপদে, আমরা জানতে পারতেছি, আমরা শিওর না যে তারা বিদেশে পালিয়ে গেলেন নাকি দেশের মধ্যে আছেন, তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তো সেনাবাহিনী, আমার বিশ্বাস সেনাবাহিনী অবশ্যই এই বিষয়টা জনগণের সামনে ক্লিয়ার করবে যে এটা তাদের করা ঠিক হয়েছে নাকি হয় নাই, বা এটার ব্যাখ্যাটা তাদের কাছে কি। এই হচ্ছে সেনাবাহিনী নিয়ে আমার বক্তব্য। আর একটা, আপনি ভারতের ষড়যন্ত্রের কথা বললেন, এটা ইলিয়াস ভাইয়ের মতো আমিও বলতে চাই যে হুম। যারা এই ভারতের ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসনের আনুকূল্য নিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন, তাদের প্রতি আসলে আমারও করুণা হচ্ছে। কেন করুণা হচ্ছে সেই বিষয়টা আমি এক্সপ্লেইন করতে চাই। আপনি যদি এই নির্বাচন পূর্ববর্তী সময়ে বা এখনো ট্রাম্প এবং কমলা হ্যারিসের যদি আপনি নির্বাচনী ইস্তেহারটার দিকে যদি আপনি তাকান, বিশেষ করে ট্রাম্প যেহেতু বিজয়ী হয়েছে, ট্রাম্পের নির্বাচনী ইস্তেহারের দিকে তাকালে আপনি তার তার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি এবং মূল মূল ক্যাম্পেইন স্টেটমেন্ট গুলোকে যদি আপনি পিন পয়েন্ট করেন, তাহলে যে বিষয়টা আপনি পাবেন যে ট্রাম্প এখানে বলছেন যে তিনি তার ক্যাম্পেইন এর একটা অন্যতম মূল কথা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। আপনি এই জিনিসটা যদি খেয়াল করেন, এবং এটা ন্যাশনালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, মানে ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে ট্রাম্প কিন্তু এই কথা বলছেন। এর কথার অর্থ হচ্ছে এই যে ট্রাম্প সারা পৃথিবীতে কোথায় গণতন্ত্র ধ্বংস হলো, কোথায় হিউম্যান রাইটস ভায়োলেশন হলো, অন্য দেশে কি হলো না হলো, এই বিষয়টা নিয়ে ট্রাম্প খুব সিরিয়াস, মার্কিন স্বার্থের প্রতি যদি আঘাত না হয়, তাহলে ট্রাম্প সেই বিষয়গুলো নিয়ে ট্রাম্প মাথা ঘামাবে না। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটি ট্রাম্প নির্বাচনের আগেও ক্লিয়ার করেছেন, এবং গতবার যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, তখনও তিনি এটা ক্লিয়ার করেছেন। এবং তখন কিন্তু আমাদের একাডেমিয়ায় এই সমালোচনাটা এসেছে যে ট্রাম্প হচ্ছে সারা বিশ্বে যে আহ, আমেরিকার যে সুপ্রিমেসি, এটাকে ডিক্লাইন করার জন্য ট্রাম্প ভূমিকা রাখছেন। এটা নিয়ে বাইডেন প্রশাসন এবং বাইডেনের যারা সমর্থক আছেন, তারা, যারা বুদ্ধিজীবী সারা ওয়ার্ল্ডে, যারা এগুলো নিয়ে কথাবার্তা বলেন বা মার্কিন ফরেন পলিসি নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এটা নিয়ে ট্রাম্পকে দোষারোপ করেছিল যে সারা পৃথিবীতে আমেরিকান সুপ্রিমেসি ডিক্লাইন করছে।
তো ট্রাম্প কিন্তু এবার যে ক্ষমতায় যখন আসলেন, ট্রাম্প কিন্তু একই পলিসির মধ্যে আছেন তিনি, যে তিনি আমেরিকাকে কিভাবে গ্রেড করবেন জাতীয়তাবাদী পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ তিনি আমেরিকা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে এটা নিয়ে তিনি তেমন একটা মাথা ঘামাবেন না। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্টটা হচ্ছে ট্রাম্পের আহ, আমরা যদি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে এই যে নিষেধাজ্ঞাগুলো আরোপিত হয়, মানে যেটাকে ম্যাগনিস্কি অ্যাক্টের মাধ্যমে যে নিষেধাজ্ঞাগুলো আরোপিত হয়, সেগুলোর দিকে যদি আমরা তাকাই, এগুলো যদি আমরা এক্সপ্লেন করি এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে যদি আমরা কথা বলি, তাহলে আমরা এখানে দেখব যে এই যে স্ক্রিনিং প্রসেস স্টেট ডিপার্টমেন্টের মধ্যে আমরা দুইটা চিঠি দেখেছি, যেখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি ছিল ডেমোক্রেসি, প্রোটেকশন অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অফ দি হোল ওয়ার্ল্ড। এটা যেখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি ছিল, এই পলিসি থাকা সত্ত্বেও স্টেট ডিপার্টমেন্ট ট্রাম্পের আমলে একটা বাই পার্টিজান চিঠি দিয়েছিল কিন্তু মাইক পম্পেও, তৎকালীন যে ডিপার্টমেন্ট অফ স্টেটের যিনি ইয়া ছিলেন, সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তাকে কিন্তু একটা চিঠি লিখেছিলেন স্যাংশন আরোপের জন্য। 2 থেকে আড়াই বছর পর অনেক তথ্য প্রমাণ জোগাড় করার পরে এই কয়েকটা মানুষের উপর আহ, 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 আপনার নিষেধাজ্ঞাটা আরোপ করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু এক্সপেকটেশন ছিল যে বহু মানুষের উপর, বহু পুলিশ কর্মকর্তা, বহু আমলা, তাদের উপর এই নিষেধাজ্ঞাটা আরোপ হবে। সেটি কিন্তু হয়নি। কেন হয়নি? কারণটা হচ্ছে যে আহ, মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন স্টেট ডিপার্টমেন্টে একেবারে 100% সুস্পষ্ট তথ্য প্রমাণ ছাড়া এই বিষয়গুলোতে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন এটাতে কঠিন কোনো সিদ্ধান্তে যায় না। এটা যদি কারণ হয়, তাহলে এখন ভারতীয় যারা নাগরিক, যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লবিং করে এটা করার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ তো নেই। তাদেরকে এটা করতে হলে তাদেরকে মিথ্যার উপর দাঁড়াতে হবে। যেমন তারা কি দেখাবে, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন তো বাংলাদেশে হয়নি, এটা প্রমাণ করতে পারবে না, কোনোভাবেই এটা প্রমাণ করা যাবে না। যেটা হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল, হুম। রাজনৈতিক কারণে অ্যাটাক হয়েছে। সেটা মুসলিমদের বাড়িতেও হয়েছে এবং কিছু হিন্দু বাড়িতেও হয়েছে, সেটা রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে সেটা হয়নি। এটা প্রমাণ করার জন্য কোনো কিছুই দরকার নেই, অসংখ্য তথ্য প্রমাণ আছে। বাংলাদেশে যে বিরোধী দল, সেটা বিএনপি, জামাতে ইসলামী সহ সাধারণ অনেক মানুষ হিন্দুদের বাড়িতে 5 আগস্ট পরবর্তী সময়ে গিয়ে তাদের মন্দিরে পাহারা দিয়েছে, এটা সারা পৃথিবীর জানে এবং সারা পৃথিবীর বড় বড় মিডিয়ায় এটা নিউজ হয়েছে। সুতরাং এই মিথ্যার উপর আশ্রয় নিয়ে ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করা, এটা কোনোভাবেই কোনো ভারতীয়র জন্য এটা সম্ভব হবে না। এটা নাম্বার টু। নাম্বার থ্রি বলবো যে এই সমস্ত মিথ্যাচারের বিরুদ্ধে ইউনিস সরকারের এখনকার যে অবস্থান, এই অবস্থানটাকে আমি খুব অত্যন্ত দুর্বল মনে করি এবং তাদের যে ডিপ্লোম্যাটিক চ্যানেল এটাও অনেক দুর্বল। কারণ এই পররাষ্ট্র আহ, মানে ফরেন অ্যাফেয়ার্স, মানে ফরেন দূতাবাসগুলোতে যে দলীয়করণ যে হয়েছে, যে ফ্যাসিবাদের দোসররা দীর্ঘ সময় ধরে যে বসে আছে, এগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো আপনার পরিবর্তন, ব্যাপক পরিবর্তন আনা হয়নি। কেন আনা হয়নি এটাও কিন্তু আমাদের কাছে রহস্যজনক। আমি আগের কথাটাই ফিরে যেতে চাই, যেটা কিন্তু রহস্যজনক যে কেন পরিবর্তন আনা হচ্ছে না এই জায়গাগুলোতে। যদি এগুলোতে পরিবর্তন আনা যায়, তাহলে এই ডিপ্লোম্যাটিক যে ভারতের যে এই প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে কাউন্টার দেওয়া অনেক সহজ হবে। আর যদি এগুলোতে পরিবর্তন আনা না হয়, তাহলে আমাদেরকে ওই মিথ্যা প্রচারণার উপরে আমাদেরকে থাকতে হবে। আমরা গভর্নমেন্ট কিছুটা ডিস্টার্ব হবে, কিন্তু আমেরিকা খুব কোনো ধরনের পদক্ষেপ এগুলো থেকে নেবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না, আমার যতটুকু পড়াশোনা আছে, যতটুকু স্টাডি আছে এই বিষয়টার উপরে। আপনাকে অনেক ধন্যবাদ।